আজ আবার শাড়ি পরেছি। ওর চোখে কেমন যেন ঝড় উঠল। কখন যে পাশ থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল বুঝতেই পারলাম না। ভেজা ঝুলে মুখ গুজে দিল। আমি একেবারে স্থির। আমাদের জীবন কথা। পরের দিন, আজ শুক্রবার। আম্মু আব্বু বাসায় নেই। সকালে আমরা 3 জন নুডলস খেয়েছি নাস্তার জন্য। দুপুরের রান্নাটা আমি করলাম, নিসাও সাহায্য করেছে। খাবার তৈরি হলে নিসা হেসে বলল, ভাবি আজকে রান্নাটা খুব মজার হবে মনে হচ্ছে, গন্ধে তো দারুণ লাগছে। আমি হেসে বললাম, আচ্ছা আগে গোসল করে নামাজ পড়ে আসো, তারপর খাবে। ওকে। নামাজের পর আরাফ রুমে এসে আমাকে দেখল। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছি। আজ আবার শাড়ি পরেছি। ওর চোখে কেমন যেন ঝড় উঠল। কখন যে পাশ থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল বুঝতেই পারলাম না। ভেজা ঝুলে মুখ গুজে দিল। আমি একেবারে স্থির হয়ে গেলাম। মিনিট খানেক পরে হঠাৎ ছেড়ে দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এ কি হলো? আজ প্রথম ওর এমন আচরণ দেখলাম। ওদিকে আরাফ দৌড়ে ছাদে উঠে গেছে। মনে মনে বলছে, ওফ কি করতে যাচ্ছিলাম আমি, নাফিসা এখন আমার সম্পর্কে কি ভাববে। আমি নামাজ শেষ করে আরাফকে মেসেজ পাঠালাম খেতে আসতে। তারপর দুপুরে আমরা 3 জন একসাথে খেলাম। সব গুছিয়ে রুমে আসি, দেখি আরাফ খাটে হেলাম দিয়ে মোবাইল চালাচ্ছে। আমি একটানে ফোনটা নিয়ে সোফায় বসে পড়লাম। ওর আইডি থেকেই ফেসবুক চালাচ্ছি। মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে দেখি আরাফ মুচকি হাসছে, হাতে আমার ফোন। হঠাৎ জানপাখি নামের আইডি থেকে মেসেজ এলো, লিখা লাভ ইউ। আমি অবাক হয়ে আগের মেসেজগুলো দেখলাম। যা লেখা সবই তো আমি আর আরাফের মধ্যে বলা কথার মতো। তখন বুঝলাম এই ভুয়া আইডি দিয়ে আরাফই নিজে মেসেজ করত। আমি রাগে ওর ফোনটা দিয়ে দিলাম, তারপর আমারটাও কেড়ে দিলাম ওর হাত থেকে। মুখ দেখাচ্ছে শুধু, আর আমি 2টা ফোনই ওর গায়ে ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় আমি আবার রুমে এসে জিজ্ঞেস করলাম রাতের জন্য কি রান্না করব। ওর মাথায় ঘট করে দুষ্টুমি এলো। বলল, রান্না করার দরকার কি, আমরা আজ রেস্টুরেন্টে ডিনারে যাই না? আমি মিষ্টি হেসে বললাম, উফ বাঁচালে তুমি আমায়, আমি এক্ষুনি রেডি হচ্ছি। অল্প সময়ে আমি হিজাব পরে বেরোলাম। কিন্তু তখনই মজাটা হলো, নিসাও রেডি হয়ে দাঁড়িয়ে। ভাবি তুমি তৈরি? আমি তো বসেই আছি। আরাফের মুখ শুকনো হয়ে গেল। ও ভেবেছিল শুধু আমি যাচ্ছি। আমি ভেতরে ভেতরে হেসে ফেললাম। তারপর আমরা 3 জন ডিনারে বেরোলাম। ফেরার পথে নিসা বলল, ভাইয়া আইসক্রিম খাবো। আমি বললাম, আমিও। আরাফ গম্ভীর সুরে বলল, না ঠান্ডা লাগবে, জ্বর হবে, বাসায় চলো। আমরা মুখ ফুলিয়ে গাড়িতে উঠে পড়লাম। মনে মনে লুচির মতো মুখ বানিয়ে আছি। বাসায় ফিরে আরাফ তো রুমেই চলে গেল। আমি নিসার রুমে গিয়ে তাকে বললাম, মন খারাপ করো না, কাল আমরা আইসক্রিম খাবো। কিভাবে? আমার তো স্কুল ছুটি, আনবে কে? আনতে হবে না, আমি বাসায় বানাবো। নিসার চোখ চকচক করলো। সত্যি? এখন ঘুমাও। গুড নাইট। গুড নাইট ভাবি। রাতে আরাফ শুয়ে পড়ল। আমি তাড়াতাড়ি গিয়ে লাইট অফ করলাম। কিন্তু মজাটা হলো এখানে, রাতের দৈনিক কাজটা মানে দুষ্টুমি করতে পারল না। কারণ আমি ইচ্ছে করে গিয়ে ওর বুকের ওপর মাথা রেখে জড়িয়ে ধরলাম আর ঘুমের ভান করলাম। ও তো হতবাক, ভাবছে আমি ঘুমের মধ্যে এটা করেছি। কিছুক্ষণ ডাকলো, জান পাখি, জান পাখি। আমি ভ্রু কুচকে তাকালাম। কি হলো, সমস্যা কি? ও তোতলাতে লাগলো, না না কিছু না। আমি আবার মাথা রেখে শুয়ে পড়লাম। হেসে মরছি ভিতরে ভিতরে। অবশেষে আমাকেও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে আজানের সুরেও জেগে উঠল। আমি তখনও ওর সাথে লেপ্টে ঘুমিয়ে আছি। আরাফ আলতো করে সরিয়ে বালিশে শুয়ে দিল।
আমার গলার তিলটায় আস্তে একটা চুমুক খেলো, তারপর নামাজে গেল। আর আমি আসলে জেগেই ছিলাম, শুধু চোখ বুজে অনুভব করছিলাম ভেতরে ভেতরে ঢেউ খেলছিল। সকালবেলা নাস্তা তৈরি হলো, সবাই মিলে খেলাম। এরপর আরাফ আমাকে ডাকলো, বোতাম ছিঁড়ে গেছে, লাগিয়ে দাও। আমি কটমট করে বললাম, ছিঁড়েছে নাকি ইচ্ছে করে ছিঁড়েছ? ও চোখ ঘুরিয়ে বলল, কি জানি। আমি বোতাম লাগালাম, আজ দাঁত দিয়েই সুতো কেটেছি। ও হাসতে হাসতে বলল, দাঁত দিয়ে কেটে দিলে যে? আমি খোঁচা দিলাম, এমনি। ফিরে অফিসে যাবার আগে হুঁশিয়ারি উচ্চারণ করলো, বৃষ্টি হতে পারে, বাইরে বের হবে না, ঠান্ডা লেগে যাবে। আমি হেসে শুধু বললাম, অফিসে দেরি হচ্ছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ও বেরিয়ে গেল। ও বেরোতেই আমি আর নিশা মিলে আইসক্রিম বানাতে লাগলাম, মিল্ক উইথ ম্যাঙ্গো ফ্লেভার। নিশা অবাক, ভাবি তুমি এত কিছু জানো কিভাবে? আমি বললাম, সহজ, চেষ্টা করলে তুমিও পারবে। ক্রিম ফ্রিজে রেখে আমরা বারান্দায় বসে গান শুনলাম, লুডো খেললাম, সময় কেটে গেল। প্রায় 3 ঘন্টা পরে হঠাৎ আমি আরাফকে ফোন দিলাম, কারণ শুধু ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনার ইচ্ছা হচ্ছিল। একটু বাজতেই রিসিভ করলো, হ্যালো জান পাখি। আমি খুশি হয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বারান্দায় বসে আছি। কিন্তু তুমি কল রিসিভ করলে কেন? আমি তো শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে চেয়েছিলাম। ও চমকে বলল, আমি ভেবেছিলাম কথা বলার জন্য কল দিয়েছ। না, আবার কল কেটে দাও, রিসিভ করবে না। আচ্ছা। আমি হাসি ধরে রাখতে পারলাম না। বারবার 3 বার কল দিয়েছি ব্যাকগ্রাউন্ড শুনতে, 4র্থবার আবার রিসিভ করে ফেলল। আমি রাগী গলায় বললাম, আবার রিসিভ করেছো কেন? ও হেসে বলল, জান পাঠি, তুমি কল করলে আমি রিসিভ না করে থাকতে পারি? আমি ঠোঁট কামড়ালাম, ওকে, তাহলে আর কলই দেব না। ও তাড়াতাড়ি বলল, না না শোনো। আমি এর আগেই কল কেটে দিলাম। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাইরে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলো। নিশা বলল, ভাবি চলো বৃষ্টিতে গোসল করি। আমি তাকালাম বৃষ্টির দিকে। একটু আগেই তো তোমার ভাইয়া নিষেধ করে গেল। তবুও মন মানল না। আমি নিশার হাত ধরে বললাম, চল ছাদে যাই। ও দ্বিধায় পড়ল, তবে শেষে রাজি হলো। ফলে আমরা দরজা বাইরে থেকে লক করে ছাদে চলে গেলাম। প্রায় 20 মিনিট বৃষ্টিতে ভিজলাম। ভিজে ভিজেই আবার রুমে ফেরা। চেঞ্জ করে ফ্রিজ থেকে আইসক্রিম বের করলাম। আমি হাসতে হাসতে বললাম, চলো খেয়ে খেলি, তোমার ভাইয়া আসলে খেতে দেবে না। নিশা চিন্তিত হয়ে বলল, তোমার তো ঠান্ডা লেগে গেছে ভাবি। আমি বললাম, কিছু হবে না, পরে ভাপ নেব। আমরা ড্রয়িং রুমে বসে 1 বাটি থেকে 2 চামচে আইসক্রিম খাচ্ছি। হঠাৎই কলিং বেল বাজল। নিশা অবাক হয়ে বলল, এমন সময় আবার কে এলো? আমি টিস্যু নিয়ে নাক মুছে ছুটে গিয়ে দরজা খুললাম। হা 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 আছি 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 আছি। গেলে আমি সোফায় বসে টিভি দেখছিলাম। নিশা এসে হাতে একটা সুই দিল, বলল, ভাবি ভাইয়া ডাকছে, এটা নিয়ে যান। আমি অবাক হয়ে বললাম, এটা দিয়ে কি করব? নিশা হাসল, বলল, গিয়ে দেখুন। আমি রুমে ঢুকলাম। দেখি আরাফ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের হাতা গোটাচ্ছে। আমাকে দেখে ড্রয়ার থেকে এক বক্স বের করলো, ভেতরে 10-12টা বোতাম রাখা। একটা বোতাম হাতে দিয়ে বলল, জান পাখি এটা লাগিয়ে দাও। আমি বললাম, শার্ট খুলো, লাগিয়ে দিচ্ছি। কিন্তু ও হেসে আমাকে টেনে কাছে নিল, আমার 2 হাত ওর পিছনে জড়িয়ে দিয়ে বলল,
জিনা, এভাবেই লাগিয়ে দাও। আমি আর কিছু বললাম না, চুপচাপ বোতাম সেলাই করলাম। তারপর বললাম, কাঁচি কোথায়? ও দুষ্টুমি করে বলল, কাঁচি কেন, দাঁত দিয়ে কাটো। আমি রাগী গলায় বললাম, আমি দাঁতে সুতো কাটি না। ছুরি এনে সুতো কাটলাম। আরাফ মুচকি হাসল। আচ্ছা, এই বোতামগুলো রেখে দাও। আমি অবাক, এতগুলো বোতাম কেন, তাও আবার প্রতিটা আলাদা ধরনের? ও লাজুক হেসে বলল, এগুলো বিভিন্ন শার্টের বোতাম। যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি সেদিন থেকেই জমাচ্ছি, কারণ বউ তো আমার দর্জি। আমি চোখ ঘুরিয়ে বললাম, শার্টগুলো দিয়ে যাও, আমি একসাথে বোতাম লাগিয়ে দেব। ও মাথা নাড়ল। জিনা, এখন থেকে প্রতিদিন একটা করে শার্ট পরব, আর তুমি এভাবেই লাগাবে। আমি বিরক্ত সুরে বললাম, হুঁ, এত ঠেকা পড়েনি আমার। আরাফ দুষ্টু চোখে বলল, আচ্ছা, তাহলে বোতাম ছাড়া শার্ট পরে বের হবে তোমার বর, বলে বাইক নিয়ে বেরিয়ে গেল। আমি আবার বক্স ড্রয়ারে রেখে নিসার কাছে গেলাম। ভাবি, ভাইয়া কার বাইক নিয়ে গেছে জানেন? শিহাব ভাইয়ার। নিসা মুচকি হাসল। নিজের বাইক স্টোর রুমে তালা মেরে এখন অন্যের বাইক চালাচ্ছে। আমি অবাক, স্টোর রুমে কেন? ও ফিসফিস করে বলল, তোমার জন্য। আমি হতবাক, মানে? নিসা আবার হাসল। মানে তোমার প্রেমে পড়ে ভাইয়া গাড়ি ছেড়ে হেঁটে যাওয়া শিখেছে, অফিসে যেতে শুধু গাড়ি নেয়। ও। সন্ধ্যায় আরাফ বাসায় ফিরল। দেখি আমি কারো সাথে ফোনে হাসতে হাসতে কথা বলছি। অনেক দিন পর আমাকে এভাবে হাসতে দেখলো। আমি বলছিলাম, সত্যি আই এম সো এক্সাইটেড। আচ্ছা, আল্লাহ হাফিজ। ফোন রেখে আরাফ জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত খুশি কেন? আমি গোপন ভঙ্গিতে বললাম, হয়নি, হবে। কি হবে? বাবু হবে। আরাফ আতকে উঠল। জান পাখি, এটা কিভাবে সম্ভব? আমি ভ্রু কুঁচকে বললাম, কিভাবে সম্ভব মানে কি? দিনার বিয়ে হয়েছে, বাবু হতে পারে। ও, আমি তো ভেবেছিলাম। থাক, কিছু না, ওকে বলো মিষ্টি পাঠাতে। আমি শান্ত গলায় বললাম, আমি মিষ্টি খাই না, যে খাবে সেই বলুক। আরাফ মুচকি হেসে বলল, এজন্যই তো আমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে পারো না। কি? কিছু না, কিছু না। আমি চোখ রাঙালাম, আরো দৌড়ে পালালো। দিনগুলো এইভাবেই যায়। আরাফের দুষ্টুমি, আমার বকাঝকা। প্রতিদিন অফিসের আগে ও শার্টের বোতাম ছিঁড়ে রাখে, আমাকেই লাগাতে হয়। মাঝে মধ্যে ইচ্ছে করেই ছিঁড়ে। ভার্সিটি যাচ্ছি, বাসায় পড়ছি, সব কিছুতেই আরাফ সাহায্য করছে। আমার পাশে বসে রাত 2-3টা পর্যন্ত পড়তে রাখে। কখনো বাইরে, কখনো ছাদে হাঁটতে নিয়ে যায় 10-15 মিনিটের জন্য। আবার বই এনে সামনে দেয়। এক্সামে বসলে প্রচণ্ড ঘুম পায়, তবুও লিখতে থামাতে পারি না। ছেলে, ভাই, স্বামী সব রূপেই আরাফ পারফেক্ট। ওকে না ভালোবেসে থাকতে চাইনি, তবু এতদিনে আরাফ আমার অভ্যাস হয়ে গেছে। এখন বুঝতে পারছি আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি, তবু ওকে বুঝতে দেই না। এভাবেই 4 মাস কেটে গেল। এই 4 মাসে আমার বাবার বাসায় যেতে দেইনি। একবার গিয়েছিলাম, 2 দিন থেকেই আবার ফিরে এসেছি। আজ আমার রেজাল্ট দিবে। সকাল থেকে ভীষণ দুশ্চিন্তা। আম্মু আর নিসা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না। সকাল থেকে কিছু খাইনি। নামাজ পড়ে অনেকক্ষণ কুরআন পড়লাম। দুপুর 12টার পর আরাফ বাসায় ফিরল। আমি সোফায় বসেছিলাম। ও একেবারে স্বাভাবিক ভঙ্গিতে এলো, হাতে একটা কাগজ। আমি নিশ্চিত এটাই রেজাল্ট কার্ড। লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেলাম। 5 মিনিট পর আরাফও এলো। নাফিসা, সব সময় তো জানপাঠি বলে ডাকে, আজ নাম ধরে ডাকলো, নিশ্চয়ই খারাপ রেজাল্ট। আমি খাটে বসেছিলাম, আরাফ সামনে এসে কাগজটা এগিয়ে দিল। ধরো।
আমি কাঁপা হাতে ধরলাম। যেই না দেখলাম, হায় 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 হায়, ফার্স্ট ক্লাস! আমি আনন্দে পাগল হয়ে গেলাম। এক লাফে উঠে আরাফের গালে একটা চুমু খেলাম, তারপর ওকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্যই সম্ভব হয়েছে। আরাফ একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভাবতেও পারিনি আমি এমন কিছু করব। আমি বললাম, তোমার ফোন দাও, মাকে কল করব। ও এখনো অবাক হয়ে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে দিল। আমি কল করে মাকে জানালাম। দিনার সাথেও কথা বললাম, ও ফার্স্ট ক্লাস পেয়েছে। ফোন রেখে দেখি আরাফ এখনো দাঁড়িয়ে আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ও ধীরে বলল, তুমি তো আমাকে স্ট্যাচু বানিয়ে দিয়েছ। মানে? একটু আগে যে কাজ করলে। আমি লজ্জায় গলে গেলাম। আমি কিছু করিনি তো, বলেই দৌড়ে বাইরে চলে গেলাম। আম্মু জিজ্ঞাসা করলেন, কি খুশি তো? আমি হেসে বললাম, ভীষণ। নিসা দুষ্টুমি করে বলল, ভাবি কখন থেকে আবার ফোন নিয়ে ঘুরছো? আমি বললাম, ওটা তোমার ভাইয়ার ফোন, মাকে কল করতে নিয়েছিলাম। আবার রুমে এলাম ফোন দিতে, কিন্তু আরাফ নেই। আমি সোফায় বসে ওর আইডিতে লগ ইন করলাম। পাসওয়ার্ড সেভ করা ছিল। ফিড ঘুরতে ঘুরতে হঠাৎ এক পোস্টে মন খারাপ হয়ে গেল। লেখা ছিল, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না, হারালে খুঁজি। মনে হলো, আমি কি আরাফকে অবহেলা করছি? হারিয়ে ফেলবো না তো? ওর প্রোফাইল দেখলাম, বেশিরভাগ ছবি বিয়ের আগের, কিছু ছবি দেশের বাইরেরও। নতুন ছবির মধ্যে দুটো পেলাম, একটা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে, আরেকটা অন্ধকার ব্যাকগ্রাউন্ডে, যার ক্যাপশনে লেখা, আমার পাখির বাসা। পাখির বাসা কোথায়, আর পাখিটাই বা কে? আমাকে তো জান পাখি বলে ডাকে, কিন্তু আমার বাসা তো এমন না। আরাফের গ্যালারিতে ঢুকে সব ছবি দেখলাম, তবে দুটো ফাইল লকড করা। একটার নাম জান পাখি, আরেকটার নাম মাই নেস্ট। পাসওয়ার্ড জানা নেই। এমন সময় আরাফ রুমে ঢুকলো। আমি প্রশ্ন করলাম, কোথায় ছিলে? কেন, ফোন রেখে চলে গেছো তো? ও, পাখির বাসায় ছিলাম। পাখির বাসা কোথায়, আর পাখিটা কে? সেটা জেনে তুমি কি করবে? মামা অসুস্থ, আম্মু আব্বু মামাকে দেখতে যাবে, তোমাকে ডাকছে, চলো। আমি চুপ করে বাইরে এলাম। আম্মু আব্বু বের হয়ে গেলেন। এখন শুধু আমি, আরাফ আর নিসা, তিনজন বাসায়। আমি অবাক হয়ে বললাম, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আরাফ চোখ কুঁচকে তাকালো। ঠান্ডা লাগলো কিভাবে? আমি ভ্যাবাচেকা খেয়ে বললাম, কোথায় ঠান্ডা? তাহলে হাঁচি দিলে কেন? বৃষ্টিতে ভিজেছ? না তো। মিথ্যে বলো কেন? বৃষ্টিতে না ভিজলে তোমার চুল ভিজলো কিভাবে? বলে মাথায় পেছনে হাত দিয়ে চুলে টান দিল। দেখো, চুল ভিজে আছে। আমি তো মানা করেছিলাম বৃষ্টিতে ভিজতে। আমি চুপ। ভেতরে ভেতরে লজ্জা, ভয় আর খানিকটা মায়ায় একসাথে ভাসছি। আরাফ এবার রুমে ঢুকল। সেন্ট্রাল টেবিলের সামনে থেমে তাকিয়ে রইল। আল্লাহ, আজ বুঝি কপালে অশনি সংকেত। কে জানতো এত তাড়াতাড়ি ফিরে আসবে? নিশা ভয় পেয়ে এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। আরাফ টেবিল থেকে আইসক্রিমের বক্স হাতে তুলে নিল। দৃষ্টি এবার নিশার দিকে। এটা এখানে কিভাবে এলো? নিশা একদম নীরব। কি বলছি কানে কিছু যায় না তোমার? নিশা ভয়ে কাঁপা গলায় বলল, আমি আনিনি, ভাবি বসায় বানিয়েছে। আরাফ চোখ লাল করে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় বক্সটা মেঝেতে আছাড় দিল। ছিটকে ছড়িয়ে পড়ল আইসক্রিমের টুকরো। আমার বুক ধক করে উঠল। বলে কিছু না, রুম থেকে বেরিয়ে গেল। আমি ভাঙা বক্স গুছিয়ে পরিষ্কার করলাম। তারপর রুমে এসে দেখি আরাফ বারান্দায় দাঁড়িয়ে আছে, দুই হাত পকেটে, চোখ আকাশের দিকে। আমি আলতো করে পেছন থেকে এসে ওর পিঠে মাথা রেখে জড়িয়ে ধরলাম। সরি আরাফ, সো সরি। চুপ, কোনো উত্তর নেই। আমি আবার বললাম,
সরি তো, আর হবে না এমন। কিন্তু আরাফ আমার হাত সরিয়ে দিল, হেঁটে বাইরে বেরোলো, ফিরল না দীর্ঘ বিকেল জুড়ে। রাত 8টার দিকে ওষুধ আর খাবার হাতে ফিরল। ড্রয়িং রুমে বসা নিশাকে বলল, নাফিসা কোথায়? রুমে। রান্না করেছে? না, দুপুরের খাবারই আছে। এগুলো ধরো, তোরা খেয়ে নিস, আর ওষুধগুলো নাফিসাকে দিস, বলে ছাদে উঠে গেল। আমি তখনও মন খারাপ করে বারান্দায় বসে আছি। নিশা এসে বলল, ভাবি, ভাইয়া খাবার কিনেছে, আর এই নাও তোমার ওষুধ। আমি আসতে বললাম, ওষুধ রেখে যাও, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। ও চলে গেল। আমি আবার একা। হঠাৎই ছাদের দিক থেকে ভেসে এলো গানের সুর। আমি চমকে উঠলাম। এ কি? এ তো আরাফের কণ্ঠ। তড়ি ঘড়ি করে বাইরে থেকে দরজা লক করে ছাদে উঠলাম। সিঁড়িতে আলো ছিল, ভয়ের কিছু নেই, কিন্তু ছাদের ওপরে আলো বন্ধ, শুধু চাঁদের আলো ঝরে পড়ছে। সাহস করে এগোলাম। ছাদের এক ঘর থেকে গান ভেসে আসছে, শোন তুমি, শোন তুমি, আজ তোমার প্রেমে বিভোর আমি। সুরে কথায় এক অদ্ভুত কষ্ট লুকিয়ে আছে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালাম। ভেতরের দৃশ্য দেখে চোখ ভিজে গেল। আরাফ স্টুলে বসে, হাতে গিটার, গাইছে ভাঙা গলায়, আর তার সামনে দেয়ালে আটকে লিখেছে আমার একটা বড় ছবি। ছবির চারপাশে সাজানো ছোট ছোট ঝলমলে বাতি। চাঁদের আলো জানালা ভেদ করে ঘরে পড়ছে। আমার ঠোঁট কেঁপে উঠল। আরাফ! আরাফ ছবি থেকে সরিয়ে ঘুরে দাঁড়ালো। জান পাখি, তুমি এখানে? আমি দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সরি আরাফ, সো সরি। সে অবাক হয়ে আমার মাথা নিজের হাতের মুঠোয় নিল। জান পাখি, কান্না করো না, স্টপ ক্রাইং। কিন্তু আমি থামিনি। ভেজা চোখে বললাম, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ও থমকে গেল, যেন হৃদয় জুড়ে আলো জ্বলে উঠল। কি বললে তুমি? আবার বলো। আমি লজ্জায় মুখ লুকালাম। বলেছ, আমি শুনেছি। তুমি না বললে আজ সারপ্রাইজটা আমি দিতে চেয়েছিলাম। আমি মাথা নিচু। সে দু হাতে আমার মুখ তুলে চোখের পানি মুছে দিল। জানো জান পাখি, প্রেমে, ভালোবাসায়, প্রস্তাবে সব সময় আমি আগে ছিলাম। এবার একবার শুধু তুমি আগে বলো। আমার ঠোঁট কাঁপল। আই লাভ ইউ। সে হেসে বলল, আর আমি আই লাভ মাই জান পাখি। আমি লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেললাম। আরাফ ফিসফিস করে বলল, জানো, তারুণ্য জাগরণ প্রোগ্রামে প্রথম যখন তোমাকে কাছে থেকে দেখি, তোমার সেই তিলটার উপরেই চোখ আটকে যায়। সেদিন থেকেই ভাবছিলাম, কবে তুমি আমার হবে, কবে আমি ওই তিলটাতে ঠোঁট ছোঁয়াতে পারবো। বিয়ের রাত থেকে প্রতিদিন সেখানে একটা চুমু না দিয়ে আমার ঘুম আসে না। আমি চুপ করে শুনতে শুনতে তার বুকে মাথা রেখেই বললাম, যেদিন আমি থাকিনি বাসায়? হাসতে হাসতে বলল, সেদিন পাখির বাসায় এসে তোমার ছবির তিলেই কিস করেছিলাম। আমার চোখ বিস্ময়ে বড় হলো। তাহলে এটাই তোমার পাখির বাসা? সে হেসে বলল, আমি ঘুরে বললাম, আচ্ছা, আগে ভালো করে দেখি তোমার এই পাখির বাসাটা। সে সুইচ অন করলো। টুপ করে জ্বলে উঠল রঙিন বাতি। দেয়াল ভরা আমার সব ছবি, সবচেয়ে বড় দুটো, একটা আমাদের রিসেপশনের, আরেকটা আমার সেই প্রোগ্রামের ছবি। বাকি সবই লুকিয়ে তোলা। আমি আবেগে শব্দ হারালাম। হঠাৎ হাঁচি দিয়ে ফেললাম। আরাফ তাড়াতাড়ি এগিয়ে এলো। ওষুধ খেয়েছ? না না। চল এখনই নিচে যাই, শরীর গরম হয়ে আছে, জ্বর হবে। আমি বাধা দিলাম, পরে যাব। না, এখনই যাবে। অবশেষে আমি ওর সাথে নিচে নামলাম। নিশা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমি রুমে এলাম। খাটে বসে আছি। আরাফ খাবার আনলো, আমায় নিজ হাতে খাওয়ালো, নিজেও খেলো। তারপর আমায় ওষুধ খাইয়ে খাটে শুইয়ে নিল। আমাকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। গভীর ভালোবাসায় ডুবন্ত দৃষ্টি। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আজ যেন প্রথমবার সত্যিকারের আরাফকে প্রাণে ভরে দেখছি। ও গলায় ফিসফিস করে বলল, ঘুমাও। আমি ধীরে বললাম, উহু, তুমি ঘুমাও। আমার কপালে একটা চুমু দিল। তারপর মৃদু স্বরে বলল, না, তুমি ঘুমাও, আমি তোমায় দেখব। আমি কিছু বলার আগেই ও ঝুঁকে পড়ে আমার গলার তিলটায় গভীর চুমু খেলো, আর আমি
চোখ বন্ধ করে ওর বুকে ঘুমিয়ে পড়লাম। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।